তোমরা একতারা বাজাইও না, তোমরা ঢাক ঢোল বাজাইও না, তোমরা মদ গাঁজা খাইও না, তোমরা ওই ডিজিটাল ড্যান্স দিও না। ওরে ঢাক ঢোল বাজাইলে মনে পড়ে যায় আমার, মদ গাঁজা খাইলে মনে পড়ে যায় গত বছর স্বৈরাচার ছিলাম রে, গত বছর স্বৈরাচার ছিলাম রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে আসেন আসেন আসেন। কি খবর খোকা? আপনার গান শুনে খুব মজা লাগলো। বসে আছো খবর বেলা এখানে? এই তো আপনার জন্য তো বসে আছি। আরে আপনি যে গান গাইলেন আসলে আসলে আমার মনের সাথে মিলে গেছে না। তাই আসলে খোকা মনে কষ্টের গান বুঝছো, কিন্তু এখন ভালো আছি খোকা। তাই তো আমার কাছে মনে হলো এতদিন পর উপযুক্ত একটা গান গাইছেন না। কি করবো, এটা মনের গভীর থেকে চলে আসছে। মনের গভীর থেকে? মনের গভীর থেকে। এই যে মনের গভীর থেকে কয়জনের আসে গান খোকা? আসলে যেটা মন থেকে হয় ওইটা না আসল ঘটনা। তো ঠিক আছে, আমরা দর্শক বৃন্দের সাথে একটু আলাপ করে আসি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাভেন টিউন খুলনা ডিভিশনের আয়োজনে আজকে আমরা শুরু করতে যাচ্ছি শুভ নববর্ষ অথবা পহেলা বৈশাখ উপলক্ষে একটি মজার অনুষ্ঠান, নানা নাতির সেকাল একাল। বাহ, কত খুব সুন্দর কথা। হ্যাঁ, এই নানা নাতির সেকাল আর একাল নিয়ে পহেলা বৈশাখের জমজমাট আনন্দমূলক টকশো গল্প গুজবের অনুষ্ঠান আজকে সেকাল আর একাল। তো আলহামদুলিল্লাহ নানা, আপনি আসলে সুস্থ আছেন তো? খোদা তাআলা যেভাবে রাখে ওই আলহামদুলিল্লাহ। তো আপনার কাছে আমি আজকে কিছু প্রশ্ন করব। বলো খোকা বলো। একদম সোজা সাপটা উত্তর দিবেন, ঠিক আছে? বলো খোকা, সমস্যা নেই। তো আজকে যেহেতু শুভ নববর্ষ উপলক্ষে আমরা এখানে এসেছি, জি জি, তো পহেলা বৈশাখ উপলক্ষে কিন্তু আপনার কাছে প্রশ্নগুলো করা হবে। সমস্যা নেই, করো। আচ্ছা, আপনি বলেন তো যে পহেলা বৈশাখের দিনে আগেকার সময়ে আপনারা কি করতেন আর এখনকার সময় কি হচ্ছে? আগেকার সময় আপনারা কি করতেন? আগেকার দিনে বৈশাখে হাল কাটা হতো, দোকানে দোকানে মাইক বাজতো, হাল কাটা, ওর জিলাপি দিত, লুচি ভাজা দিত, হাল খাতাম। পয়লা বৈশাখ মানে হাল খাতাম। তারপর নানি পিঠে পায়েস হতো, এটা অন্য একটা অনুষ্ঠানের আয়োজন। সেই সময় ধান কাটা, জি, ওইটা তো ওই এখনকার মতো চিনি বা এই মিষ্টি ওই মিষ্টি দিয়ে তো রান্না হতো না। ওই সময় কি মিষ্টি রস থাকতো, খেজুর গাছের রস, এই সময় তালের রস, সে আলাদা মজা। এখন তো বাবারে ঢুকুর ঢুকুর ডিজিটাল ড্যান্স, মানে ময় মুরব্বী যে সেখানে যাবে ছেলে যাবে, সেই কোনো কায়দাই নেই রে বাপ, কোনো কায়দাই নেই। কথা বলছো? আপনার এই খেজুরের রসের কথা মনে পড়ে আমার একটা গানের কথা মনে পড়ছে। বলো। ওই যে খেজুর গাছের মিষ্টি না কথা হলো, খেজুর গাছের মিষ্টি নস কিডা খাবি খেডা খাবি তোর শীতের গালে সকাল বেলায় নতুন আবি বয়, শীতের গালে সকাল বেলায় নতুন আবি বয়। দম লেগেছে। আসলে আপনাদের যে কণ্ঠ, এই সেই সময় আব্দুল আলিম, আব্বাস, এই তো সেই গান তো তোর একদম রিয়ালিটি বাবা, একবার সেই সময়ের যে ভয়েস ছিল আপনাদের। আজকের এই ভয়েস শুনে সেই সময়ের আব্দুল আলিমের কথা মনে পড়ে গেছে, সেই সময়ের আব্বাস উদ্দিনের কথা মনে পড়ে গেছে। হ্যাঁ, তো আপনার বিশেষ করে আছে খেজুর গাছের মিষ্টি নসের গান, 2 লাইন যে এত মজা লাগছে, এত ভালো লাগছে। দর্শকদের বলবো, যদি এই গান ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বলবেন, আমাদের ভিডিওতে কমেন্টস করবেন, জানাবেন আসলে আমাদের এই নানার গান, নানার যে গল্প কেমন লাগতেছে। তো নানা, নববর্ষের ঐতিহ্য সম্পর্কে আপনি কিছু বলুন, মানে অতীত ঐতিহ্য। ঐতিহ্য দেখা যাচ্ছে তখন গ্রামগঞ্জে ধান কাটার একটা উৎসব চলতো। কত ধান কাটার একটা উৎসব চলতো। তারপরে তোমার ওই বললে আব্দুল আলিম, দাড়ি শাড়ি, কত মানে গ্রামের ঐতিহ্য, মাটির গান।
আমি কথা বলছো? আমি একটা কথা বলো। সেই সময় শুনছি হুম। আমার বাপ চাচাদের নিকট থেকে, জি, সেটা জি। হচ্ছে ওই সময় যে ধান কাটা হতো, এক দল 10 জন 20 জন হুম। এক জায়গায় আসতো, হুম। ধান কাটতো, ধান কাটা শেষ হলে এবং ধান যখন মাড়াইতো গরু দিয়ে, হুম। ওই যে গরু একসঙ্গে 10টা একসঙ্গে এই সে দেখা যাচ্ছে ঘুরে ঘুরে তোমার ঘুরে রাত ঘুরে 3টার সময় রাত শুরু হয়ে যেত। 3টার সময় শুরু হয়ে যেত। মলন বলতো, মলন মলন মলা, মলন মলা। মলন মলা। হ্যাঁ। আর তখন ওই ভাটিয়ালির গান। আরে মলন হ্যাঁ। মলার সময় যে কি মজা, আমি যখন খুব ছোট ছিলাম সে সময় এই সকল আনন্দ আমি উপভোগ করেছি। ওর গান গাইতো যে ডাক দিয়াছেন দয়ালা আমারে, ওর ওই বোনার বেশি দিন তোদের মাঝারে। খুব সুন্দর। তো সেই সময় মলন মলা শেষ হইলে একটা আনন্দ হতো এবং রান্না বাড়া হতো জমজমাট। হ্যাঁ, গোশ, মাছ, ভাত, তারপর কোরমা, পোলাও, কত কিছু রান্না হতো। ঘরে ঘরে ধান সিদ্ধ, ধান তারপরে সিদ্ধ। রস জ্বালানো। এর দেখছি নে উঠানে তো এই বড় বড় চুল আর কি, আমাদের এলাকায় বাইন বলতো, বাইন। বাইন, নান্দা, তো ঠিক বলছো, নান্দা বলতো। কত জি। ওখানে তোমার এই ধান ভিজাই রেখতো, মেয়ে ছেলেরা ধান ভেজে রেখতো, সিদ্ধ হতো। ওদিকে রস জাল দিত, তালের গুড়, খেজুরের গুড়, খেয়ে কি মজা। সেই মজা, সেই আসলে এই যে ঐতিহ্য, যে পহেলা বৈশাখের আগে এবং পরে যে ঐতিহ্য, যে আনন্দ ছিল, এখন আর সেই মনে আনন্দ। এখন বাবা দেখো ছোট ছোট ছেলে বিয়ে সব মোবাইল নিয়ে বসে আছে, ডিজিটাল হয়ে গেছে, টিকটক নিয়ে ব্যস্ত। টিকটক। আমি গতদিনে এক জায়গায় ইনফরমেশন নিলাম যে পয়লা বৈশাখ শুরু হয় হচ্ছে ঢাকার পুরান ঢাকার মুসলিম মাহিফরাজ সম্প্রদায়ের হাত থেকে শুরু হয় পয়লা বৈশাখ উদযাপন। এবং সেই সময় ইতিহাসটাকে সবার সম্মুখে, মানে বাঙালি জাতির যে ইতিহাস, সম্রাট আকবর, নবাব সিরাজউদ্দৌলা, এদের যে ইতিহাস, স্টোরি, যে পোশাক আশাক, এইগুলোকে এবং বিভিন্ন যে শিল্প, এইগুলোকে সামনে নিয়ে আসতো, এনে আমাদের পয়লা বৈশাখ উদযাপিত হতো। আসলে শুধু পয়লা বৈশাখ না তো বাবা, কথা হলো সভ্যতা, প্রাচীন সভ্যতার ইতিহাস, সেই মিশরের মেসোপটেমিয়া সভ্যতা, যা কিছু সুন্দর ভালো সেগুলো তো মুসলমানদের হাত ধরেই চলে আসছে। এগুলোকে বিজাতীয় সংস্কৃতির ভারতীয় আগ্রাসন, কথা বোঝো, এদের আগ্রাসনগুলো কি আমাদের কিছু অপসংস্কৃতি ঢুকে গেছে, এগুলো মানে একদম শেষ করে ফেলতেছে বাবা। দেখ খোদা তাআলা সুযোগ দিয়েছে, তোমরা আছো যদি কিছু ভালো সুন্দর হয় আর কি। আসলে এই জন্য তো আজকে আপনাকে আমন্ত্রণ করছি যে পয়লা বৈশাখে আজকে নানার সাথে একটু কথোপকথন করি, আড্ডা দিই। হ্যাঁ, আচ্ছা না, যে পান্তা ইলিশ, চিংড়ি, পিঠাপুলি, এগুলোর সাথে পয়লা বৈশাখের কি সম্পর্ক? আসলে বললি তো তোমরা এ উত্তর মেলানো সম্ভব না। আগেকার আমলে ও নানি যে সমস্ত আমরা খাইতাম, সকালে তোমার পান্তা ভাত, কাঁচামরিচ, কাঁচা ঝাল, সেই এক মজা। চিংড়ি মাছ, কথা বলেন, জ্যান্ত চিংড়ি ঝোল, সকালে পান্তা ভাত। এখন এর ভিতরে ওই যে বললাম না ইলিশ ঢুকে গেছে বাবা। ইলিশ তো খায় সবাই, আমরা বাঙালি মানুষ কেন মাছ খাবো না, মাছে ভাতে বাঙালি। কিন্তু এগুলোর একটা ফ্যাশন ঢুকেই গেছে, ঢুকে খেয়ে যে বাবা। যেমন এখন ইলিশ মাছ তখন 50 টাকা কেজি, এখন তুই 5,000 টাকা কেজিতে পাবা না। কারণ ওই যে একটা ডিজিটাল ট্র্যাডিশন হয়ে গেছে, ওই দিনই খাচ্ছে হবে বাধ্যতামূলক, এই ধরনের কোনো ছিল না। শুধু ইলিশ মাছ না তো, ইলিশের সাথে আরো অনেক কিছু, এরকম বোতল আনে, সমস্যা তো এখানে রে বাবা, সমস্যা জানে বোতল করে আবার রাত্রে ডিজে পার্টি চলে। ওই তো কিন্তু আগে আমাদের সময় জারি সারি কত সুন্দর, গ্রামে গঞ্জে উঠানে বসে। সেই সময় ইলিশ মাছের পেটে যে ডিমটা পাওয়া যায়, ও নানি যে ভাজি করতো ডিম, বাহ কি সুন্দর মজা, খাইলি যেন পেট ভরে যেত। ইলিশ মাছের চর্বি কি মজা রে। সেই সময় আপনি ইলিশ মাছ বলেন আর চিংড়ি মাছ বলেন, সেটা একটা স্বাদ ছিল আলাদা। হ্যাঁ,
মানে চিংড়ি মাছ, একটা চিংড়ি মাছ দিয়ে মনে করেন যে এক প্লেট ভাত খাওয়া যাবে। তখন দেখা চিংড়ি মাছ ঝাল মরিচ দিয়ে মাখাইলে তুমি তোমার সুগন্ধ ঘ্রাণে তো পেট ভরে যায়। ঠিক ঠিক, আসলে এই সময়ের সাথে সাথে আমাদের স্বাদটাও মানে পাল্টে যাচ্ছে। স্বাদ, সভ্যতা, সবকিছু সভ্যতার নামে অসভ্যতাই যাচ্ছে। মনে হতো না? আচ্ছা, আমরা তো পান্তা ইলিশের খোঁজ খবর নিলাম, আপনি কিন্তু পিঠার কথা বললেন না। হ্যাঁ, ভুলে গেছি খোকা। তখন পিঠা, তেলের পিঠা, আপনার রসে ভিজানো পিঠা। আপনার জানা মতে আপনি কয় ধরনের পিঠা খেয়েছেন, নামগুলো একটু যদি বলতেন। ধরো কথা হলো যে চিতই পিঠা বলে, চিতই পিঠা, তারপর তেলের পিঠা, তেলের পিঠা, তারপরে ওই যে নারিকেল দিয়ে সুন্দর করে বানাইতো নানি, ওরা কুলির কুলির পিঠা বলে। হ্যাঁ, আবার ঘটনাক্রমে তো আমি ধর বিয়ে করছি বরিশাল, কত ওদের তো বাপরে বাপ শত শত আইটেমের পিঠা, ওই নাম আমার মনে থাকে না, অত নাম মনে রেখে কিন্তু দেখলি তো মন ভরি না। কথা বলুন, আমি প্রথম দায়িত্ব শ্বশুর বাড়ি, বাপরে বাপ পুরা টেবিল ভরা পিঠা। হ্যাঁ, টেবিল ভরা পিঠা, কোনটা খাই বুঝো না? এই পিঠার মধ্যে আপনার সবচাইতে পছন্দের যে পিঠাটার নাম কি? যে যাই যাই বলুক না কেন, যত আইটেমের পিঠা, ওই যে পিঠাটা ধরে ওই নারিকেল পিঠা, কুলির পিঠা বলে যে, এটা কিন্তু আমার ভীষণ ধরো নারিকেল দিয়ে গুড় দিয়ে সুন্দর করে আগের থেকে এই করে মিক্স করে ওই যে পিঠা সুন্দর, খুব মজা। তাহলে এখানে আমরা আজকে দর্শক আমরা আজকে জানতে পারলাম যে নানার সবচেয়ে পছন্দের পিঠা হচ্ছে কুলির পিঠা, নারকেলের পিঠা। জি জি, নারকেলের পিঠা। ধন্যবাদ। নানার পছন্দের পিঠার নাম বুঝলাম, শুনলাম। এখন আরেকটি চমৎকার জিনিস মনে আসছে, আপনার বলতে হবে কিন্তু। বলো বলো। আপনার সাথে নানির পয়লা বৈশাখ, মানে জীবনের প্রথম যে পয়লা বৈশাখ, এটার কোনো গল্প বা আনন্দ ঘন কোনো মুহূর্ত, স্মরণীয় কোনো ঘটনা আছে কিনা? আছে। ঘটনা হলো, আমি যখন বিয়ে করছি, বিয়ে করে তো আমি তো মাস্টারি, তখন কুমিল্লায় মাস্টারি করি। বিয়ের মনে হয় কত 1 মাস পরে তখন পয়লা বৈশাখ শুরু, 1 মাস পরে এখন নানি যাব, বুঝো নি? আমি তো কুমিল্লায়, তো নানির বাড়ি বরিশাল। দোকানে যে বললাম যে যাবো, একটা বৈশাখের একটা শাড়ি দাও, সুন্দর একটা শাড়ি নিয়ে গেছি তো নানি। শাড়িটা একটু দাম, আমি সমস্যা নেই, সব দিয়ে দাও। নানি তো জানেই না, জানে, আর শাড়ি দিয়েছি, খুব খুশি হয়েছি, শাড়ি পরে খুব ভালো। ও মা, এই শাড়িটি এক ধোয়া দেওয়ার পর রং সব উঠে গেছে, সব। নানি বলতে কি, শাড়িটা তো খুব সুন্দর ছিল, ধুই দেওয়ার পর রং উঠে গেল। দোকানদার বলি দেন খুব ভালো হবে, বিশ্বাস করি। আমার মনে হয় ওই শাড়িটা হচ্ছে ওয়ান টাইম শাড়ি, আর শাড়ির সাথে আলতা ফ্রি। দাম তো তার তো বলতে পারবো, রং সং তো খুব ভালোই ছিল, শাড়ির সাথে আলতা ফ্রি দিতেছে, মানে ওই শাড়ি দুইটাই আলতা। রং সং তো ভালোই ছিল, দেখতে ভালো, মনে ভালো দেখা যাচ্ছে। ধোয়ার পরে আর ওই একদিন দুদিন পড়ছে, আর পরিণত যে এত শখ করে এত আনন্দ করে একটা শাড়ি কিনলেন, সেই শাড়ি এক ধোয়াতেই সব শেষ। হ্যাঁ, বিয়ের পরে নতুন শাড়ি পেয়ে খুব খুশি, খুব খুশি ছিল। ঠিক আছে, অনেক সুন্দর ঘটনা। আসলে এই যে আপনার যে ধোকা দিছে মানুষজন, ওখান থেকে শুরু হয়েছে আমার মনে হয় বাংলাদেশের ধোকাবাজি, হতে পারে। তো আমি তো বাবা সরল বেশি আসে নিচ্ছি। হ্যাঁ, আপনি তো সহজ সরল মানুষ, আপনি নানির জন্য শাড়ি কিনেছেন, ওরা মনে হচ্ছে বুড়োরা স্পাইসি। আমি ওখানে বলছি এটা ভালো শাড়ি দাও, হ্যাঁ ভালো শাড়ি, রং চং দেখিয়ে দিয়েছে, যে বুড়ো চোখের রং চং দেখতে নানিও আমি তো বুঝতে পারি এরা সেই সময় হাতে কি এটা ছিল না, এটা তখন জোয়ান মানুষ। আগের বৈশাখ আর এখনকার বৈশাখের মধ্যে কি পার্থক্য? মানে আগে বৈশাখের সময় কি হতো আর এখন কি হয়, এটার মধ্যে কি পার্থক্য? আসলে বাবা, এগুলো যে
সাংস্কৃতিক এগুলো গ্রাম থেকে মানুষের হৃদয় থেকে তখন পালন হতো, হলো প্রতি ঘরে ঘরে মানুষ মানুষ করতো। এখন দেখা যাচ্ছে এগুলো শহর কেন্দ্রিক, শহর কেন্দ্রিক না হয়ে এটা কি মানে ডিজিটালাইজেশন হয়ে গেছে, কিন্তু রং চং হয়ে গেছে। কিন্তু আমার নানির শাড়ির মতো এক দোয়া দিলে সব শেষ। এখন যেটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন কি হচ্ছে, মানে একেবারে মনে করেন শাড়ি তো এখন শাড়ির নিচে জিন্সের প্যান্ট, জিন্সের প্যান্ট পরে জিন্সের প্যান্ট আবার দেখা যাচ্ছে ওই তো ডিজিটাল বলে না, ডিজিটাল বলে না, আবার এরকম বড় কালা কালা চশমা, হ্যাঁ তারপর শাড়ি তো না, শাড়ি হচ্ছে ফ্যাশন, ওই শাড়ি পরা লাগে না। তো এই যে পার্থক্য, আপনার মনে হয় না যে এ জাতি আগের মতো নাই, এই জাতি এটা তোমার সঠিক কথা, কিন্তু এই কথাতে তুমি বলবা বর্তমান জামানায় তো এটা তো বললি তারা শুনতো না। মনে হয় বুড়ো কি বোঝেন, বুড়ো কি বোঝেন, যুগ জামানা পাল্টে গেছে, সব কিছু পাল্টে। তখন বলবে বুড়ো আমি করতে তা তোর কি, বলছে বুড়োর দোষ আছে, কথা বললি বলে বুড়োর দোষ। ওই যে কি একটা ঘটনা আপনি একদিন বলতেছিলেন, যে ঘটনাটা কত হলো যে আমি নামাজ পড়ে আসছি, তো ছোট ছেলে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে। আচ্ছা, আমি বললাম খোকা তুমি বিড়ি খাচ্ছ তোমাদের বকি কেন ধরা, তো আমি খাচ্ছ তোমার কি, তাহলে মুখ দেখাচ্ছ পিছন দিক থেকে খাও, আমার কি সমস্যা, ক্যান্সারই মরি দাও তুমি, আমি কি বুড়ো আমার কি সমস্যা। পেছন দিক থেকে খাওয়া মানে বলি দিছি এতে খাবে, এত ভালোর জন্যই বলছি খোকা তুমি বিড়ি খাচ্ছ কেন, মুখ দেখাচ্ছিস ঠিক উত্তর দিয়েছেন, একদম ঠিক। মানুষ কি বলবো এত কথা শোনে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আজকে মজার এই বৈশাখী অনুষ্ঠানে বৈশাখী আনন্দের সে কাল আর এ কাল, মানে সেই কালে কি হতো সেটা আমরা নানার কাছ থেকে শুনতেছি, আর এ কালে যে কি হচ্ছে এগুলো আমিও বলছি নানার সাথে। আসলে এই যে সে কাল এ কালের যে আনন্দটা, আপনারা অবশ্যই এই অনুষ্ঠানটা দেখলে বুঝবেন যে আসলে সেই কালে কি ছিল আর এখন কি হচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন হ্যাভেন টিউন খুলনা ডিভিশনে ইউটিউব চ্যানেলে আমাদের পয়লা বৈশাখ উপলক্ষে পয়লা বৈশাখের আনন্দের সে কালে কাল। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, এবং লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন যে আমাদের অনুষ্ঠান কেমন হচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন হ্যাভেন টিউন খুলনা ডিভিশনের পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের আজকের অনুষ্ঠান পয়লা বৈশাখের সেকাল আর একাল। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সাথে আছে আমাদের নানা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন একটা মজার সিন আপনাদের সম্মুখে দেখাবো এবং শোনাবো। আচ্ছা নানা, আপনি বলেন, আপনি তো সেই কালে, আপনি তো একজন ক্লাস 2 না 3 পর্যন্ত পড়ছিলেন, অনেক শিক্ষিত মানুষ, তো বলেন তো আজকের এই পয়লা বৈশাখের সাল কত, বাংলায় কত সাল এটা? আসলে খোকা তখন তো সব মনে ছিল কত, তোমাদের সাথে ডিজিটালে ঘুরে ঘুরে এখন বাংলা কিন্তু মনে থাকে না। ইংলিশ সাল কত? এখন ইংলিশ তো ঠিকই 2025। ওরে বাবা, কিন্তু বাংলা সালের কথা মনে নাই। মনে নেই। এইটা হচ্ছে আমাদের এই বাঙালির অবস্থা, যে বাংলা নববর্ষ উদযাপন করছি, আমরা বাংলার পহেলা বৈশাখ উদযাপন করছি। আপনি অধিকাংশ ক্ষেত্রে আপনি দেখবেন যে বাংলার নারী পুরুষ, স্টুডেন্ট, ছাত্র ছাত্রী, সবার কাছে আপনি যদি আজকে শোনেন, সবাই একটাই জিনিস বলবে, ইংলিশ তো আজকে 2025 সাল, সব বলতে পারবে। বাংলায় আর তোমাদের তালে আমি তো বলতে পারলাম না। আমিও জানতাম না, কিন্তু আপনার এখানে আসার আগে আমি জেনে আসছি আজকে 1432 সাল, 32 সালে পয়লা বৈশাখ 1432 সাল। ঠিক আছে, আগে কিন্তু ঠিকই মনে রাখতে তো আমাদের, অমাবস্যা পূর্ণিমা হবে কোন বাটি সব মনে থাকতো। আমাদের জন্ম যে তারিখ আমার আব্বা লিখে রেখেছিল, সেখানেও কোনো ইংলিশ তারিখ নাই, সব লেখা ছিল বাংলায়, সব বাংলায়। সেই সূত্র
আমি যদি এখন হিসাব করি সেই বাংলার জন্ম তারিখ, তখন আমি হিসেব করতে পারি না যে আসলে আমার বয়স কত, কারণ সব লেখা বাংলা। বাংলা, হ্যাঁ ঠিক কথা। এখন তো সবাই ইংলিশ। এই হচ্ছে আমাদের উচিত যে আমরা আমরা বাঙালি, আমরা তো বাংলাদেশী বাঙালি মানুষ, আমরা যদি বাংলাদেশের সাল না মনে রাখতে পারি তাহলে এটা আমাদের ইজ্জতের ব্যাপার। ঠিক বলেছো খোকা, এটা সবাই মনে রাখা উচিত। ইংলিশ তো বড় সমস্যা নেই। আপনি একটু দর্শকদেরকে একটু অনুরোধ করেন। আসলে দর্শকদের আমি কি বলবো, আমার নিজের তো বাংলা নেই, কিন্তু উচিত, আমাদের সকলের উচিত আমাদের ঐতিহ্য বাপদাদার যে কালচার, যে সংস্কৃতি, এটা মনে রাখতে হবে আমাদের। তারপরে সেগুলো মনে রাখার পরে যদি কেউ পারে অতিরিক্ত, সেটা বড় কথা বুঝো। কিন্তু একটা কথা, জ্যৈষ্ঠী মাস আর বৈশাখ মাস, আর পয়লা বৈশাখের কথা সবাই মনে থাকে, ওটা তো খুব মনে থাকে। হ্যাঁ, ওটা খুব মনে থাকে, কিন্তু জ্যৈষ্ঠী মাসে আম পাকে, খুব মনে থাকে। আচ্ছা, তাহলে আপনারা আমি বলবো আর একটা কথা, বলেন তো বাংলায় 12 মাসের নামগুলো। ওটা মনে আছে বাবা, খুব আষাঢ়, না শুরুটা কোনটা? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। বাহ বাহ বাহ, সুন্দর সুন্দর মানে কিন্তু সব বলি কি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আসলে শুধু নানাকে যে বয়স্ক হয়েছে বলে আপনারা কিছু মনে করবেন না, তার কিন্তু 12 মাসের কথা মনে আছে। আপনাদের অনেকের কিন্তু 12 মাসের নাম বলতে পারবেন না, ওরা মনে ছিল, এত গ্রামে থাকা। ধন্যবাদ আপনাকে, আজকে যে 12 মাসের নাম বলতে পেরেছেন। আচ্ছা, আমি আরেকটি কথা বলবো যে আমাদের এই বর্তমান সময়ে, এই রিসেন্টলি বর্তমানে এখান থেকে 16-17 বছর ধরে আগে, এই বছর আগে 16-17 বছর ধরে বিভিন্ন অশালীন অশ্লীল উদ্দীপনা নিয়ে ব্যস্ত ছিল। এই যে আপনি আসার সময় একটা সঙ্গীত শোনাচ্ছিলেন, আবার একটু সঙ্গীতটা শোনান। ওই যে তোমরা ঢান্ডল বাজাইও না, তোমরা মদ গাঁজা খাইও না, ডিজিটাল ড্যান্স দিও না, তোমরা একখানা বাজাইও না, তোমরা ঢাক ঢোল বাজাইও না, তোমরা মদ গাঁজা খাইও না। ওরে মদ গাঁজা খাইলে মনে পড়ে যায় গত বছর স্বৈরাচার ছিলাম রে, গত বছর স্বৈরাচার ছিলাম রে। এই লাইনটার জন্য আপনার কাছে গানটা শুনতে চাইলাম। তো এই যে গত বছর স্বৈরাচার ছিলেন, আপনি ছিলেন না আমরা ছিলাম, সবাই ছিলাম রে। মনের কষ্ট কিছু বলতে জানি, পুলিশের ঠেলায় তো বাবা বাড়ি থাকতে পারতাম না, কত গোল ঘরে শুয়ে থাকতে। আরে বাবা রে, সমস্যা মানে তখন দাড়ি টুপি মানেই সমস্যা। তখন আমার মনে হয় কি রবীন্দ্রনাথ থাকলে হাতেরা ধরতো, রবীন্দ্রনাথের থাকলে ধরতো, হাতেরা দাড়ি ছিল তার কাছে শুনতে, এত লম্বা দাড়ি কেন, তুই কি আসলে জঙ্গি নাকি? তো সে যাই হোক, এই যে স্বৈরাচার ছিলাম রে, এখন কিন্তু স্বৈরাচার ছিলাম রে কথাটা কেউ বলতে পারছে এখন খোদা তাআলা সবাই ভালো রাখছে। এখন আমি একটা জিনিস লক্ষ্য করছি না, আজকে আপনি সুন্দর মাথায় টুপি দিয়ে, গায়ে সুন্দর একটা পাঞ্জাবি গায়ে দিয়ে আপনি কিন্তু এখানে আসতে পারতেছেন, আলহামদুলিল্লাহ। সাদা মানে সুন্দর একটা দাড়ি নিয়ে, চোখের চশমা দিয়ে সুন্দর করে আপনি আমাদের অনুষ্ঠানে আসছেন। কিন্তু এখান থেকে 1 বছর আগে এই অনুষ্ঠানে আপনার আসতে গেলে ভাবতে হইতো, আরে বাবা রে, বন্ধুরা চারিদিকে খেয়াল রাখতে হতো, পুলিশের আজকে হোটেলে খাইলাম, পুলিশ খাইলো, আমরা খাইলাম, হ্যাঁ কোনো সমস্যা। আর আগে পুলিশ দেখলে তো খোকা হাতেরা মানুষ দেখছো কত ভদ্র, কিন্তু আসলে কি জানো নি খোকা, তুমি একটা কাচের গ্লাসে পানি রাখবা, যেমন রং গ্লাস থাকবে পানি রাখার কিন্তু তেমন হবে, কত তো। এই যে পুলিশ তারা বাবা ছিল, তারাও তো আমাদেরই সন্তান, কারোর ভাই, কিন্তু এদেরকে ওই কালারিং, বুঝছো, যে গ্লাসে তুমি পাত্রে পানি রাখবা ওই কালার কিন্তু ধারণ করবো, কত তো। এই তো যাই হোক, আমি আপনার কাছে যেটা শুনবো এখন, যে ইসলামী সংস্কৃতিতে নববর্ষ এবং পয়লা বৈশাখের উদযাপন কেমন হওয়া উচিত? যে আমাদের বর্তমান সবাই যতটুকু লক্ষ্য করছি
যে ইসলামের দিকে ধাবিত হচ্ছে সবাই। তাহলে এই যে পহেলা নববর্ষ উদযাপনটা আপনার নজরে ইসলামিক দৃষ্টিতে কেমন হওয়া উচিত? আসলে ইসলাম মানে কি শান্তির ধর্ম। জি, এখানে কোনো জোর জবরদস্তি নাই। তুমি তোমার ধর্ম পালন করবে, আরেকটা হিন্দু তাদের ধর্ম পালন করবে, যারা খ্রিস্টান তাদের ধর্ম পালন করবে। তো যার যা ধর্মীয়ভাবে তার অনুষ্ঠান যে যেভাবে, যেমন আমাদের মুসলমান হচ্ছে গান বাজনা কত, কিন্তু আমাদের একটা সংস্কৃতি আছে, তুমি বাজনা ছাড়া করো কত, তোমার গান, তোমার কথা, তোমার সব কিছুতে সুন্দর একটা সাবলীলভাবে করো, একটু সমস্যা নেই। যারা হিন্দু তারা ঢাক ঢোল বাজার সমস্যা নেই, তো ওদের ধর্মীয় অনুষ্ঠান ওদের কালচারে ওরা পালন করুক। কিন্তু বিগত বছরে ঘটনা হলো, তুমি যেই হও না কেন জোর যা বলেছে মানুষকে যেন ওষুধ খাওয়ানো হচ্ছে। ওষুধ আমরা শুনি যে যারা রুগী তারাই খায়। এখন হচ্ছে একটা মাদ্রাসায়, ও সেখানেও ওই ঢোল টাবলার বাজিতে হবে কেন, না হলে একটা চাকরি থাকবে না। এটা তো খুব খারাপ কথা, কত বুঝো। এই জন্য সংস্কৃতি পালন করো মন থেকে, যার যেভাবে সম্ভব। তোমার ইসলামী সংস্কৃতি আছে, তুমি ওটা পালন করো। আরেকজনের যে সংস্কৃতি আছে সেটা পালন করো। কেউ কারো ডিস্টার্ব করো না, কথা বলছো, জোর জবরদস্তি করো না, কথা বলছো। এত মেডিসিন না যে তুমি জোর করে খাওয়াই দিলে পেটের সমস্যা, এত তো না। এটা মনের আনন্দ, মনের খোরাক, কথা বলছো। সংস্কৃতি মানে তো মনের খোরাক। জি, এখন আমার মতে সেটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে যে সংস্কৃতি উদযাপন বা নববর্ষ উদযাপন হবে, আমরা একজন বাঙালি হিসেবে আমরা আমাদের সংস্কৃতিটাকে উত্থাপন করব। এখন যদি আমরা মুসলমান হই তাহলে মুসলিম সংস্কৃতিটাকে উত্থাপন করব। এই খোকা ওইটা গান আছে না, এই বলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। মাশাআল্লাহ, কত সুন্দর না। কিন্তু আমি আজকে আপনাকে নিয়ে একটা গান গাবো এই দপ নিয়ে, এইটা সম্পর্কে আপনি কি জানেন? জি জি জানি তো। হ্যাঁ, জানেন। হুজুর সুন্নাত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা আসছে, তখন মদিনার ছেলেরা বলল, তালাল বাদরু আলাইনা মিন সালিয়াতুল বিদা। আপনি তো সব জানেন, আপনি সেই কালের মানুষ। তবে আজকে আমরা শুভ নববর্ষ উপলক্ষে এই যে দাদির পরাণ বাড়ি গেল একটা গান আছে, তো আপনি আর আমি, আপনি মুরব্বী মানুষ, আপনার কণ্ঠে আপনি গান, আমি আপনার এই কণ্ঠটাকে বাজাবো। আচ্ছা, হ্যাঁ, তো বাজাই দেখি কিরাম লাগে। এটা হচ্ছে ইসলামী সংস্কৃতিতে এটা সর্বোচ্চ আমরা এটা ব্যবহার করতে পারি, খুব ভালো। হ্যাঁ, আর লোকে মনে করেন ঢোল তাবলা একতারা গিটার কত কিছু বাজায়, আমরা শুধু এটা আমাদের অনুমতি। তো এটা দিয়ে আজকে আমরা এই পয়লা নববর্ষের এই অনুষ্ঠানে সেকাল আর একাল, আপনি সেকেলে একটা গান গাবেন আর আমি একেলে একটা দপ নিয়ে আপনার সাথে বাজাবো। তাহলে আমরা শুরু করি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা নানাকে নিয়ে একটি পয়লা বৈশাখ উপলক্ষে মজার একটি গান, এই যে সামনে জ্যৈষ্ঠ মাস, এই আম কাঁঠাল নিয়ে একটি গান। তো নানার যখন বয়স কম ছিল সেই সময় নানার যে দাদি ছিল, ওই দাদিকে নিয়ে একটা গান, ঠিক আছে? তো নানা শুরু করেন, আমি আপনার সাথে বাজাই। আমারে দৈনিক হাটবারে দাদি কাটা লাগতি কয়, আমারে দৈনিক হাটবারে দাদি কাটা লাগতি কয়। দাদির পরাণ বাড়ি গেল, দাদির পরাণ, দাদির পরাণ বাড়ি গেল, কাঁঠাল খাওয়া জ্বালায় রে। দৈনিক হাটবারে দাদি কাটা লাগতি কয়, আমারে দৈনিক হাটবারে দাদি কাটা লাগতি কয়। আড়াই ডাড়ি চাল দাদি দিল যে গোপনে, বেঁচে কিনে নিশো কাঁঠাল কইল কানে কানে। আড়াই ডাড়ি চাল দাদি দিল যে গোপনে, বেঁচে কিনে নিশো কাঁঠাল কইল কানে কানে। গালে দিলি গলে যাবে, গালে দিলি
দিলি গালে দিলি কইলে যাবে মাসে দানো ভরে যায় দৈনিক হাট বারে দাদি কাটা লাগতি কয় আরে দৈনিক হাট বারে দাদি কাটা লাগতি কয় ওরে হাটে যাইয়ে কাঁঠাল কিনে হইল বড় দায় সবগুলি কয় খাজা কাঁঠাল নরগলতা নয় হাটে যাইয়ে কাঁঠাল কিনে হইল বড় দায় এই সবগুলি কয় খাজা কাঁঠাল নরগলতা নয় হাটে যাইয়ে কাঁঠাল কিনে হইল বড় দায় সবগুলি কয় খাজা কাঁঠাল নরগলতা নয় কাঁঠাল একটা কিনে দিল কাঁঠাল একটা ওরে কাঁঠাল একটা কিনে দিল কলিমতির ছোট ভাই দৈনিক হাট বারে দাদি কাঁঠাল আনতি কয় মারে দৈনিক হাট বারে দাদি কাঁঠাল আনতি কয় বাড়ি বাড়ি হই নোয়া দাদি চাটে চাটে খায় বাড়ি বাড়ি হই নোয়া দাদি চাটে চাটে খায় তেলের মতন সড়ক করে গলায় বইতে যায় বাড়ি বাড়ি হই নোয়া দাদি চাটে চাটে খায় তেলের মতন সড়ক করে গলায় বইতে যায় জমের কাঁঠাল খাইয়ে দাদি জমের কাঁঠাল জমের কাঁঠাল খেয়ে দাদি চোখ উল্টে পড়ে যায় দৈনিক হাট বারে দাদি কাঁঠাল আনতি কয় আমারে দৈনিক হাট বারে দাদি কাঁঠাল আনতি কয় আমারে দৈনিক হাট বারে দাদি কাঁঠাল আনতি কয় আমারে দৈনিক হাট বারে দাদি কাঁঠাল আনতি কয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো আপনি তো সেই মানে শিল্পী না বহুদিন পরে আপনি তো ভাইরাল হওয়ার কথা, আপনার এই এত সুন্দর কণ্ঠ, হ্যাঁ নানি কি কিছু কয় না এত ভালো গান গান? এই তো নানি তো বললে তুমি বুড়ো বয়সে আবার কোথায় যাবা। এই যে সুপ্রিয় দর্শক মন্ডলী, এত সুন্দর গান, এই গান যদি আপনারা প্রচার না করেন তাহলে আপনারা কিন্তু দায়ী হয়ে যাবেন। আপনাদেরকে বলবো এই গানটা শীঘ্রই আপনারা শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্টস করে জানান যে কেমন লেগেছে। তাহলে এই ধরনের আরো অনেক নলদা আসছিল গাজিয়ানা সাহেব, খোকা আসলো, খোকাই বললো তুমি উঠে যাও না স্টেজে উঠে যাও। হ্যাঁ, আমাদের গাজী আনাস রওশন সাহেব নানার খুব ভক্ত। তো আশা করি আসছিল ঢাকার থেকে আসছে খোকা, ভালো ছেলে, ঢাকা থেকে, সমস্যা নাই, সে আপনাকে অনেক ভালোবাসে। দোয়া করি খোকা। যাই হোক, আমাদের জন্য আপনি দোয়া করবেন, আপনার জন্য আমাদের দোয়া। আর সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দোয়া করবেন নানার হায়াত যেন আরো বৃদ্ধি পায়, আরো অনেক বেঁচে থাকে আমাদের মাঝে, এবং সে আরো অনেক ভালো ভালো গান, অভিনয় এবং ভালো কিছু যেন আমরা তার কাছ থেকে পাই। আমরা এতক্ষণ নানার নিকট থেকে সেকালে যে আনন্দ হতো পয়লা বৈশাখে শুনলাম, একটা গানও শুনলাম, মাঝে মাঝে ছোট ছোট গানও শুনলাম। তো আপনার কাছ থেকে জাস্ট একটা সুপরামর্শ চাই। আপনার এই দেশের বর্তমান আপনাদের নাতিপুতিরা আছে, এদের সম্পর্কে আপনি কিছু বলুন। আসলে নাতিপুতিদের আছে সকলকে প্রথম বর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আর কথা হলো বাবা, আমরা তো দিন শেষে আমাদের চলে যেতে হবে, বুঝলো। এখন আমাদের দ্বারা এমন কোনো কাজ যাতে না হয় যেটা আমাদের মুসলমান, আমাদের ধর্মীয় অনুভূতিতে যাতে কোনো আঘাত না হয়, কথা বুঝলাম। যাতে যে ধরনের অনুষ্ঠান বা সংস্কৃতি আমাদের ইসলামের সাথে সাংঘর্ষিক, সেই ধরনের কাজকর্মে আমরা যাতে না যাই। যতই ডিজিটাল হোক, কিন্তু আমাদের পিতা মাতা ভাই বোন যাতে একসাথে দেখতে পারি, একসাথে শুনতে পারি, এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের চলাফেরা সব কিছুতে একটা খেয়াল রাখতে হবে, বুঝলেন। কারণ বাবা, এই দুনিয়া বাবা চিরদিন থাকার জায়গা না, দম ভরে গেলে একদিন চলে দিতে হবে। এই দিকে সবার দৃষ্টি আকর্ষণ করব, সবাই খেয়াল করবেন যাতে আমরা সেই পথে চলে যেতে পারি, সেখানে যদি মহান রব্বুল আলামিনের দরবার জবাবদিহি করতে পারি। এবং আমাদের বর্তমান সরকারের যে বিভিন্ন কাজ কাম, বিভিন্ন কার্যকলাপে আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি, আলহামদুলিল্লাহ। এবং দেশের মানুষ অনেক খুশি যে অতীতে এই মনে হয় 20-30 বছরেও এরকম ভালোভাবে দেশ পরিচালনার জন্য মানে আমাদের কোনো সরকার আসেনি।
তো আপনার কাছে কি মনে হয় ডক্টর ইউনূস সরকার কি থাকবে না যাবে না, কি আপনার কাছে কি মনে হয় এই সম্পর্কে আপনার মতামত শুনতে চাই। আসলে বাবা আমার মতামত শুনুন, আমি গত কয়েকদিন আগে এয়ারপোর্ট থেকে আসলাম, তো পরিবেশ এত সুন্দর লাগলো বাবা, মন ভরে গেছে প্রথম। তারপরে ঈদের আগে পরে ধরো ঢাকার থেকে আসার যে ধরনের সমস্যা, আলহামদুলিল্লাহ খুব সুন্দর। আমি তো টেনশানে ছিলাম প্রথম, কখন কি হয় আমি কোনো আতঙ্কে থাকি। আলহামদুলিল্লাহ খুব ভালো। আর মহামান্য যিনি আছেন আসলে উনি খুব জ্ঞানী মানুষ, গুণী মানুষ, কথা বলতাম। তো আমরা যেন গুণীদের কথা হলো, দেখা যাচ্ছে আমাদের সবার কাজটা, সবার সুখ দুঃখে যিনি এই দুঃখ কষ্টটা বোঝে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যিনি করাবে, সে যে হোক, কথা বলতো, আমরা চাই তিনিই থাকুক বা তিনি এই দেশটা পরিচালনা করুক। আমরা কী করবো, সবাই মিলে তার সহযোগিতা করবো। ভুল ত্রুটি হলে সেটা আমরা সুন্দরভাবে বলে দেবো যে বাবা ভাই এটা ভুল হচ্ছে, এটা করা যাবে না। আমার মনে হয় আলহামদুলিল্লাহ শুরু থেকে এই পর্যন্ত কিছু ত্রুটি বিচ্যুতি হয়তো মানুষ হতে পারে, সব কিছু অবসাল অবস্থায় ছিল, কিন্তু বর্তমানে আমার মনে হয় আলহামদুলিল্লাহ খুব ভালো। এবং সব একটা মজার বিষয় বাবা খেয়াল করবা, আন্তর্জাতিক মহলে তার কিন্তু ওটা যথেষ্ট শোনা আছে, কত তো বাংলাদেশের যে হজাবর ছিল ওটা না থাকার অবস্থা, সেখান থেকে আস্তে আস্তে উন্নতির দিকে আলহামদুলিল্লাহ চলে যাচ্ছি। তো আমাদের উচিত সবাইকে দলমত নির্বিশেষে যে যেটুকু ভালো করে তার সেটুকু করে ধন্যবাদ দেওয়া, অথচ সে দলেরই হোক। আমি চাই ভালোটুকু আমরা অ্যাপ্রিসিয়েট করি, শুড বি থ্যাংক ইউ দিই, কথা বলতো। আমরা তো এটা বুঝি নেই, আমরা ভালো, আমরা শুধু মনে করি আমি শুধু ভালো, এইটা ভুলে দিতে হবে। তুমিও ভালো হইতে পারবো, আরেকজনও ভালো হইতে পারে। একজন হয়তো শিক্ষা ক্ষেত্রে ভালো, একজন দেখা যাচ্ছে কৃষি ক্ষেত্রে ভালো, যে ক্ষেত্রে ভালো তার এই ভালোটুকু নিয়ে ধন্যবাদ দিতে হবে। ঠিক বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ নানা। আপনি আজকে এই অনুষ্ঠানে এসেছেন, আমরা অনেক আনন্দিত। আর বিশেষ করে হ্যাভিং টিউন খুলনা ডিভিশনের এই পহেলা বৈশাখ একটা নতুন মাত্রা যোগ দিবে আপনার এই অনুষ্ঠান, আমি আশা করছি। এবং আজকের অনুষ্ঠানে যারা আজকের অনুষ্ঠানে যে সকল দর্শকরা আমাদের অনুষ্ঠান উপভোগ করেছেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। এবং আপনারা আমাদের অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে, আশা করি ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। এবং শেয়ার করে আপনাদের এইখানে ভিডিওর নিচে কমেন্টসে লিখবেন কেমন লেগেছে। আর আমাদের সাথে থাকবেন, আর হ্যাভিং টিউন খুলনা ডিভিশনকে সাবস্ক্রাইব করবেন। আমার প্রিয় নানা, আপনি দর্শকদেরকে একটু বলুন যে আমাদের চ্যানেলটা যেন দেখে এবং সাবস্ক্রাইব করে, সবকিছু একটু বলে দিন। আপনার মানুষ, আপনি বললে ওরা ধন্যবাদ খোকা বলেন। আর কথা হলো আমরা সবাই ভালোর সাথে থাকবো, ঠিক আছে? তো আশা করি খুলনা ডিভিশন হ্যাভিং টিউন তারা ভালো কাজ করে যাচ্ছে। তো আমাকে ডাকছে, শত ব্যস্ততার মাঝে একটু সময় দিলাম, ওকে ধন্যবাদ, হ্যাভিং টিউনকে ধন্যবাদ। এবং আপনারা যা দেখবেন, ওই খোকাত বললো আপনারা একটু শেয়ার করবেন, কেন ভালো কাজ কী হয়, ভালো কাজ যদি আপনারা উৎসাহিত করেন এটার কিন্তু ভালো ফল পাবেন। আর যদি খারাপ কাজে উৎসাহিত করেন ওই ফলও খারাপ কাজে পাবেন। তো আশা করি ভালো কাজের সাথে থাকবেন, একটু কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, কথা ভালো কাজে থাকবেন। ইনশাল্লাহ আগামীতে আবারও দেখা হবে। আপনাদের যদি ভালো কমেন্টস, ভালো শেয়ার পাই, আমরা আবারও ইনশাল্লাহ আপনাদের সামনে ভালো কিছু নিয়ে চলে আসবেন ইনশাল্লাহ। ধন্যবাদ খোকা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই আলোচনা, এই কথাবার্তার মধ্য দিয়ে নানা এবং নাতি, সেকাল এবং একালের আজকের এই অনুষ্ঠান পহেলা বৈশাখ 1432 সাল, এই পহেলা বৈশাখের আজকের এই সেকাল একাল অনুষ্ঠানটি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আগামী বছরে আরো সুন্দর আয়োজনে আমরা পহেলা বৈশাখের অনুষ্ঠান উদযাপন করব, এবং সবাই সাবধানে থাকবেন এবং পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্যটাকে
ধরে রাখবেন, অশ্লীল সকল অনুষ্ঠান থেকে আমরা বিরত রাখি। সবাই ভালো থাকবেন। হ্যাভেন টিউন খুলনা ডিভিশনকে সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ঢাক ঢোল বাজাইলে মনে পড়ে যায় আমার, মদ গাঁজা খাইলে মনে পড়ে যায় গত বছর সৈরা সার ছিলাম রে।